আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আদিদাসের জ্যাকেট দাম তো হবেই বটে। এত দামি জ্যাকেট আভাকে দিয়ে দিল কেন? এখন আভা এই জ্যাকেট নিয়ে কি করবে? ছেলেদের জ্যাকেট তো আর সে পরতে পারবে না, লোকে হাসবে। অদ্ভুত মানুষ। আভা জ্যাকেটটা ব্যাগে রাখতে গিয়েও থেমে যায়। জ্যাকেট উঁচু করে তার ঘ্রাণ শোকে। আহনাপের গায়ের গন্ধ লেগে আছে জ্যাকেটে, কি আদুরে গন্ধ। আভার চোখ ভিজে আসছে আদরে মায়ায়, গা শিরশির করছে। আভা হাত দিয়ে জ্যাকেটটা ছুঁয়ে দেয়। মনে হচ্ছে আভা তার দুহাত দিয়ে আহনাবকে ছুঁয়ে দেখছে। জ্যাকেটটা গায়ে দিলে মনে হয় আহনাব আভাকে জড়িয়ে রেখেছে। কেমন যেন একটা অন্যরকম অনুভূতি। আভা জানে না এই অনুভূতির নাম কি, তবে সদ্য অনুভব হওয়া এই অন্যরকম অনুভূতি আভার আজকাল বেশ লাগে। আভা জ্যাকেট ব্যাগে রেখে দিল। এখন মনে হচ্ছে আহনাব তার জ্যাকেট আভাকে দিয়ে ভুল করেনি, বরং আভার খুশির মাত্রা দ্বিগুণ করেছে। আভা, গাড়ি ছেড়ে দিবে, দ্রুত চলো। দিহানের কথা শুনে আভার ধ্যান ভেঙে যায়। আভা দৌড়ে যায় গাড়ির পানে। সুন্দর এক ফুরফুরে সকাল, গা ছুঁয়ে বইছে ঠান্ডা বাতাস। মেঘেরা বন্ধুত্ব করেছে সাজেকে আগত সকল পর্যটকদের সাথে। সকালটা সুন্দর হলেও আভার কাছে তা মোটেও সুন্দর মনে হচ্ছে না, বরং ভয়াবহ অসুন্দর লাগছে। সদ্য জন্মানো অনুভূতিরা দল ছুটে পালাতে চাইছে। আভা তাদের ছুঁতে চাইলেও ছোঁয়া হচ্ছে না। মন খারাপেরা আজ ভীষণ ছোঁয়াচে হয়েছে। আভাকে তার গরম সবুজ নিঃশ্বাসে ছুঁয়ে হত্যা করতে চাইছে। সে কি দমবন্ধকর অনুভূতি! আভার প্রাণ লুটিয়ে পড়ছে। ব্যাকপ্যাক করেছো সবাই? আমাদের বেরোতে হবে। আভা চলে যাবে আহনাপরা সবাই। সাজেক ট্রিপ শেষ হয়েছে তাদের, আর দেখা হবে না আহনাপের সাথে। আহনাপের এই ভালো ভালো বন্ধুদের সাথে, যাদের সঙ্গে থেকে আভার সাজেক ট্রিপ মহা সুন্দর হয়েছিল। আভাকে সাজেকের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে যারা সাহায্য করেছিল, আভা আর কখনোই তাদের দেখবে না। আভার কান্না আসছে, চোখের কোল ছাপিয়ে কান্নার দল উপচে পড়তে চাইছে। আভা আঙ্গুলে ডগা দিয়ে চোখ মুছে লাগেজ হাতে নিয়ে হোটেল ছেড়ে বের হলো। আহনাবরা বাসে উঠেছে। আহনাব সবাইকে গাড়িতে তুলে দিয়েছে। আভা এগিয়ে আসলো। আহনাব নজর সরিয়ে আভার দিকে তাকালো। আভার শির নত করা, বারবার চোখ মুছে কি প্রমাণ করতে চাইছে এই মেয়ে? আহনাব তার হাত বাড়িয়ে দিয়ে বলল, ব্যাগ দাও। আভা কানের পিছনে চুল গুছল, মিনমিন করে বলল, বাকিটা পথ আমি একাই পাড়ি দিতে পারবো। আহনা ভ্রু কুচকে আভার দিকে চাইল। আভার চোখে জল মুক্তোর ন্যায় ঝিলমিলিয়ে উঠছে। মেয়েটা এত আবেগপ্রবণ কেন? একটুতেই কেঁদে ভাসিয়ে দেয়। আহনাব কি করবে এই বাচ্চা মেয়েটাকে নিয়ে? আভা ব্যাগ নিয়ে বাসে ওঠে। আহনাবও আভার পেছনে পেছনে বাসে ওঠে। আভা বসার জায়গা খুঁজছে। দুটো সিট একসঙ্গে খালি নেই। একজন বৃদ্ধ মহিলার পাশে একটা সিট খালি আছে, আরও একটা চিত্রার পাশে। আভা চিত্রার পাশে বসতে চাইছে না। মেয়েটা একটু কেমন যেন, সবসময় কেমন কেমন করে আভাকে দেখে, যেন আভার কিছু খুঁত খুঁজে যাচ্ছে। আভা চুপ করে বৃদ্ধ মহিলার পাশে বসে যায়। আহনাব বসে চিত্রার পাশে। চিত্রা খুশিতে নেচে ওঠে যেন। আহনাবের সাথে সাজেক থেকে ঢাকা যাবে। চিত্রার খুশি দেখে কে? চিত্রার হলদেটে সুন্দর মুখশ্রী উজ্জ্বলতায় ঝিলমিলায়। বাস ছেড়েছে। আভা জানালার দিকে মুখ করে চেয়ে আছে। জানালা ধেয়ে আসা ধুধু বাতাসে আভার রেশমি কেশ উড়ছে, বারবার চাপটে পড়ছে আভার মুখে। গতবার আহনাবের পাশে বসেছিল আভা, তখন এমন করেই আভার চুল উড়েছিল। আহনাব আর চোখে আভাকে দেখছিল। অনুভূতিটা খুব সুন্দর ছিল তখন, অথচ এখন আভা সব ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে আহনাবের থেকে বহু দূর। আহনাব আভার পেছনের সিটে বসেছে। আবার বুঝে থাকা চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়া আহনাবের দৃষ্টি এড়ায়নি। আহনাব স্থির দৃষ্টিতে আভার দিকে চেয়ে আছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এই অতীব আশ্চর্যজনক নারীকে। আহনাফ, পানি নিবি? চিত্রা মিনারেল ওয়াটারের বোতল আহনাবের দিকে এগিয়ে দেয়। আহনাবের ধ্যান ভেঙে যায়। চিত্রার দিকে চেয়ে মুচকি হেসে বলে, লাগবে না। চিপস? লাগবে না। কোক নে, তুই তো কোক খাস।
আহনাব এবার বিরক্ত হয়, চিত্রার দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধায়। আমি এখন ঘুমাবো চিত্রা, অযথা কথা বলিস না। চিত্রার মন খারাপ হয়, মাথা দুদিকে হেলিয়ে বলে। ঠিক আছে। আহনাব সিটে হেলান দেয়, মাথাটা সিটে এলিয়ে দিয়ে চোখ বোঝে। আহনাবের ইচ্ছে ছিল সারা রাস্তা আভার দিকে চেয়ে থাকবে, অথচ সে গুড়ে বালি। আহনাব সজাগ থাকলে চিত্রা এটা সেটা বলে আহনাবের মাথা খেতে থাকবে, তাই ঘুমিয়ে পড়াই শ্রেয়। আহনাব ঘুমিয়ে পড়েছে। দুদিনের লাগাতার দৌড়ঝাঁপে আহনাব বড্ড ক্লান্ত, ক্লান্তিতে দু চোখ খুলে রাখাই দায়। আহনাব ঘুমিয়ে গেলে চিত্রা আহনাবের চুলে হাত রাখে, আরাম করে চুল টেনে দিতে থাকে। আরামে আহনাবের ঘুম আরও শক্ত হয়, ঢলে পড়ে চিত্রার কাঁধে। চিত্রা হকচকিয়ে যায়, সারা অঙ্গ ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। আহনাবের প্রথম স্পর্শে চিত্রার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যায়, চিত্রার হাত থেমে যায়। চিত্রা ঘাড় কাত করে আহনাবের দিকে চায়। ঘুমের অবস্থায় আহনাবের রাগী রাগী চেহারা এই মুহূর্তে এক নিষ্পাপ বাচ্চার ন্যায় লাগছে। সব সময় কুঁচকে রাখা ভ্রুযুগল সোজা হয়ে আছে, উঁচু নাকের ডগা লাল। ইস, আহনাব এত সুন্দর কেন? চিত্রার বুক ধুকপুক ধুকপুক করছে। চিত্রা মুচকি হাসে, আবারও আহনাবের চুল টেনে দিতে থাকে। আভা ঘুমিয়ে পড়েছে, ঘুম না, মূলত ঘুমানোর ভান করছে। ভালো লাগছে না এই সফরটা, কবে শেষ হবে এই অসহ্য সফর? আভার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আভা, ঘুমিয়ে পড়েছ? পেছন থেকে চিত্রার কণ্ঠ শুনে আভা চোখ খোলে, উঠে বসে সিট থেকে, পেছন ফিরে তাকিয়ে বলে। ঘুমাইনি, বলো কি বলবে? আভা থমকে যায়। চিত্রার কাঁধে আহনাপের মাথা। আভার দুনিয়া ঘুরে যায়। আভা স্পষ্ট শুনতে পায় তার অনুভূতিরা ঝরঝর করে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আভা বহু কষ্টে ঢোক গলধকরণ করে, অতঃপর ঠোঁট চিপে বলে। কোনো দরকার চিত্রা? দ্রুত বলো, আমার না ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাবো। চিত্রা মুচকি হাসে, চোখের ইশারায় নিজের ব্যাগ দেখিয়ে বলে। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে দিবে? আহনাফ এমনভাবে ঘুমিয়েছে যে এক বিন্দু নড়তে পারছি না, প্লিজ। চিত্রা ভীষণ কাতর কণ্ঠে অনুরোধ করে। আভা হাসার চেষ্টা করে, হাসতে পারে না, বরং কাঁদতে পারছে। আভা ঠোঁট টিপে চিত্রার ব্যাগ থেকে পানির বোতল বের করে দেয়। বোতল চিত্রার হাতে ধরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে বলে। আমি ঘুমাবো চিত্রা, আমায় আর ডেকো না, এনজয়। আভা চিত্রাকে আর কথা বলতে না দিয়ে দ্রুত সিটে কথা হেলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। চিত্রার ঠোঁটে হাসি, কোনো কিছু অর্জন করতে পারার জয়ী হাসি। চিত্রা হাতের বাঁধন শক্ত করে, আরো আদর করে আহনাপের চুল টেনে দিতে থাকে। আভা দু চোখ বুজে আছে, বারবার ঢোক গলধকরণ করছে, কান্না চেপে রাখার সর্বোচ্চ প্রচেষ্টা। পাশে থাকা বৃদ্ধ পান খাচ্ছিলেন। আভাকে এমন অস্থির হতে দেখে তিনি পেছন ফিরে আহনাবদের দিকে চাইলেন, মুচকি হাসলেন তিনি। আভার দিকে চেয়ে দেখলেন, আভার কোমরে আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে বললেন। কি রে মেয়ে, কাঁদস কেন? আভা উঠে বসে, দুহাতে চোখ মুছে বলে। কই কাঁদি দাদি? আমি দেখেছি রে মেয়ে, তুই কাঁদতাছস কেন? মর্দে ভালোবাসে না? আভা বৃদ্ধ মহিলার দিকে এক পলক চায়। যৌবনকালে দাদি যে ভীষণ রকমের ভালোবাসা পেয়েছিল তা তার উজ্জ্বল ভাঁজ পড়া মুখে স্পষ্ট। আভার মন খারাপ হলো। সবাই ভালোবাসা পায়, শুধু আভার জন্য ভালোবাসার বড্ড অভাব। আভা কেন ভালোবাসা পায় না? আভা মলিন কণ্ঠে বলে। জানি না, হয়তো বাসে, আবার নাও বাসতে পারে, যে আমায় কিছু বলেনি এখনো। বৃদ্ধ মহিলা আভার গাল টেনে দেয়, ফোকলা দাঁতে হেসে বলে। তুই খুব মিষ্টি মেয়ে রে, আমার নাতের মতো দেখতে একদম। শোন, তোকে একটা পদ্ধতি বলে দেই, কাজে আসবে। আভা ভীষণ উৎসুক দৃষ্টিতে বৃদ্ধ মহিলার দিকে চায়, তার দিকে এগিয়ে এসে শুধায়। কি পদ্ধতি দাদি? অতঃপর দাদির পদ্ধতি বেশ মনে ধরল আভার। আভার ঠোঁটের কোণে ছড়িয়ে পড়েছে অমায়িক হাসি। আভা খিলখিলিয়ে হেসে উঠল। দাদির নরম তুলতুলে গাল টেনে বলল। কি চালাক গো তুমি দাদি।
দাদি ফোকলা দাঁতে হাসল। সুন্দর দেখালো বেশ, চেহারায় কিশোরীদের ন্যায় উচ্ছলতা, চোখ জোড়ায় আকাশ সম আদর। মনে হচ্ছে আভার সামনে কোনো বৃদ্ধ নয়, বরং এক কিশোরী বসে আছে। কিশোরীর হাসির ঝংকারে চারিপাশে ঝিলমিলিয়ে উঠছে। আভা হেসে ফেলল, দাদির শরীরের সাথে গা ঘেঁষে বসল। টিপ্পনি কেটে বলল, কি গো দাদি, দাদু এখনো অনেক আদর করে তাই না? দাদি হাসতে হাসতে ব্যাকুল হচ্ছেন। আভার গায়ে মৃদু থাপ্পড় দিয়ে শুধালেন, হরতো মাইয়া খালি দুষ্টু দুষ্টু কথা। আভার ঠোঁটে হাসি, হাসতে হাসতে দাদির গায়ের উপর লেপটে যাচ্ছে সে। দাদি পান খাচ্ছেন, আভাকে সাধলেন। এই মেয়ে পান খাবি? দাদির কথা শুনে আভা মৃদু নিঃশ্বাস ছেড়ে বলল, জর্দা বেশি করে দেবে? পরে মাথা ঘুরাইব। ঘুরাক, একটু মাথা ঘোরালে কিচ্ছু হয় না। বিয়ের পর যখন সেরিসেমরা হইব তখন বুঝবি একটু মাথা ঘুরাইলে কেমনটা লাগে। আভা লজ্জা পেল, গাল দুটো কেমন যেন লাল টকটকে রং ধারণ করলো। দাদিকে এক হাতে চড়িয়ে ধরে কপালে চুমু খেলো। দাদি হেসে উঠলেন। আভা মুচকি হেসে বলল, তুমি খুব ভালো দাদি, পান দেবে না? দাদি পান সাজালেন। আভাকে পান এগিয়ে দিয়ে বললেন, জর্দা বেশি খাইস না, খাওয়া বালা না, মাথা ঘুরায়, বমি করবি শেষে। আচ্ছা, কম করেই দাও। নে ধর। দাদি আভাকে পান মুখে তুলে দিলেন। আভা পান চিবিয়ে মুখ বাঁকিয়ে নিল, চোখ মুখ খিচে বলল, পানের কি তেজ গো দাদি? পানের তো তেজ হই রে বোকামে। মজা আছে কিন্তু। আভা পান চিবিয়ে দাদির সাথে গল্প করতে মন দিল। আহুনাপের চিন্তা মস্তিষ্কের কোথাও উকি ঝুঁকি দিতে চাইলে আভা ধুরধুর করে তাড়িয়ে দিল। মানুষটাকে আর মনে করবে না আভা, এবার অন্য চাল চালবে সে, যে চালে বাঘ নিজে এসে ফাঁদে ধরা দিবে, প্রেম স্বীকার করবে। বাস ঢাকার কাছাকাছি এসে গেছে। আহুনাপের ঘুম ভেঙে যায় বেশ খানিক আগে। চিত্রার কাঁধে নিজেকে উপলব্ধি করতে পেরে হকচকিয়ে উঠে সে। তুই? চিত্রা নিজের কাঁধ ঘষে ব্যথাতুর গলায় বলে, পুরো 3 ঘন্টা ঘুমিয়েছিস, কাঁধ ব্যথা করে দিয়েছিস একদম। আহুনা বোকা বনে যায়, সে তো সিটে ঘুমিয়েছিল, চিত্রার কাঁধে আসলো কখন? উফ, মাথা ধরছে। আভা, আভা কোথায়? আহুনাব সিট থেকে উঠে সামনে তাকায়। হাস্যরত আভাকে দেখে তার বুকে পানি আসে। আহুনাব ভ্রু কুঁচকে আভার দিকে চায়। আভা আর চোখে আহুনাপের দিকে চায়। অতপর একটা সুন্দর হাসি। আহুনাপের বুক ধরাস করে ওঠে। মেয়েটা এত সুন্দর করে হাসে কেন? আহুনাপের মতো গম্ভীর মুখ মানুষেরও এই হাসির তরে কুরবান হতে ইচ্ছে হয়। অদ্ভুত। গাড়ি এক জায়গায় থামে। দিহান সামনে থেকে চিৎকার করে বলে, এই আহনাফ, তোর কিছু নিবি? বাস কিন্তু আর থামবে না। আহুনাপ মাথা নাড়াই, বলে, লাগবে না, তোদের কিছু দরকার হলে আন। আভা, তোমার কিছু লাগবে? না, আমার কাছে খাবার আছে। চিত্রা, তুই? বিস্কিট আনিস একটা, ক্ষুধা লেগেছে। আচ্ছা, গেলাম আমি। দিহান নেমে পড়ে বাস থেকে। বাঁধন পেছন ফেরে আভার দিকে চেয়ে বলে, কোনো অসুবিধা হচ্ছে আভা? আভা মুচকি হেসে উত্তর দেয়, না, ঠিক আছে আমি। বাঁধন আবার সিটে বসে পড়ে। আভা দাদির কাছে ঘেঁষে বসে, কানে কানে বলে, দেখেছো, তার বন্ধুরা ঠিকই আমার খোঁজ নিচ্ছে, অথচ সে গুদম প্যাঁচার ন্যায় হুপ করে বসে আছে। খারাপ লোক। দাদি হাসলো। আভার মতো ফিসফিসিয়ে বলল, আরে বোকামে, সে তোর খোঁজ না নিলেও ঘুরে ফিরে তোরাই দেখে যাচ্ছে। পেছনে ফিরে দেখ একবার, তোর দিকে কেমন করে চাইয়া আছে। সেও ভালোবাসে রে পাগল। আভা সোজা হয়ে বসে, মুখ গোমরা করে বলে, হ্যাঁ, তুমি তো খুব জানো, ভালো টালো বাসে না গো, খারাপ একটা লোক। বোকামে। দাদি মৃদু হাসে। আভা সারা পথ গাল ফুলিয়ে পাড়ি দিল। দাদির সাথেও একটা কথা বলল না। ভীষণ মন খারাপ চেকে ধরেছে তাকে। কি করতে চেয়ে নিরামিষ লোকের প্রেমে পড়েছিল আভা, যার মুখ থেকে ভালোবাসি শব্দটা বের করতে এত কসরত করতে হচ্ছে। ভালোবাসি শব্দটা বলা এতই কি কঠিন? চট করে বলে ফেলা যায়, আমি তোমাকে ভালোবাসি। এই ছোট্ট বাক্য বলতে কি কষ্ট হয় কারো? শুধু অনুভূতি থাকলেই বলা যায়, অথচ সে বলবে না। খারাপ, জঘন্য লোক,
আভা আর তার পেছনে যাবে না। এখন এই গম্ভীর মুখকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। ভালোবাসি না বলে কোথাও যাবে, ফিরে তো তার কাছেই আসবে। অথচ আভা বুঝতে পারল না। হাই অবুঝ মন, ভালোবাসি কথাটা কি তসবি ও পাঠের ন্যায় বলে কয়ে বেড়ানোর বিষয়? ভালোবাসা অনুভবের বিষয়। যে মন থেকে প্রিয় মানুষকে যত অনুভব করতে পারে সে তত ভালোবাসতে জানে। ভালোবাসা বলার মধ্যে নয়, প্রকাশেই সার্থক। এই যে শাড়ির কুচি সামলে দেওয়া, কপালে আদর করে ছোট্ট এক টিপ পরিয়ে দেওয়া, রাস্তার পাশে অবহেলায় গজে ওঠা বেলি ফুলের চারা থেকে বেলি ফুল ছিঁড়ে প্রেমিকার কানে গুজে দেওয়া, অবেলায় অভিমান করা প্রেমিকের অভিমান ভাঙানো, অসুস্থ হলে দু একটা মিথ্যা রাগ দেখানো, একটু ছুঁয়ে দেখার জন্য মিছিমিছি বাহানা দেওয়া, এসব কি ভালোবাসা নয়? প্রেমে পড়ার ন্যায় সুন্দর কিছু এই ধরনীতে আর কিচ্ছু নেই। প্রেম সুন্দর, প্রেমে পড়ার অনুভূতি তার চেয়েও ভয়ঙ্কর সুন্দর। আভা প্রেমে পড়েছে। তার সম্পূর্ণ পৃথিবী একজনাতে আটকে আছে। সেই একজন ব্যতীত আভা আর কিচ্ছু দেখতে পারছে না। তাকে এক নজর দেখতে না পেলে চোখ ঝাপসা হয়ে আসে। এ কি প্রেম নয়? প্রেমের অনলে ক্রমাগত দগ্ধ হওয়া অবুঝ সেই প্রেমিকা জানতে পারল না অপর পাশের মানুষটা তাকে নিয়ে নিজের সমগ্র ধরনী সাজিয়েছে। কলা পাতায় ঘেরা সুন্দর এক সংসারের স্বপ্ন দেখছে। আভা জানল না তার প্রেমিক পুরুষও তাকে ভালোবাসে। বড্ড অধৈর্য সে। বাস থেমেছে। ঢাকা পৌঁছে গেছে সবাই। আভা লাগেজ নিয়ে বাস থেকে নেমে দাঁড়ালো। পেছনে রেখে গেল আহনাপের অবাক দৃষ্টি। তোমাদের ভীষণ মনে পড়বে। আভা আহনাপের বন্ধুদের দিকে চেয়ে আছে। মন খারাপের গলা শুনে দিহান বলল, আবার দেখা হবে আমাদের, মন খারাপ করো না। বারবার দেখা হোক। আভা আহনাপের বন্ধুদের সাথে কথা বলছে। আহনাপ পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখে যাচ্ছে আভার এই নতুন নাটক। আচ্ছা এখন যাই, বাবা বাইরে দাঁড়িয়ে আছেন। গুড বাই। শুভ বিদায়। আভা চলে যাচ্ছে। আহনাপের সাথে এখনো অবধি একটা কথা বলেনি আভা। আহনাপ বিস্মিত। আভার এই পরিবর্তন সে ভালো চোখে দেখল না। বন্ধুদের কাছের বাহানা দিয়ে সে ছুটে গেল আভার দিকে। আহনাপ আভার হাত ধরল। আভা থেমে গেল। আহনাপের কড়া দৃষ্টি আভাকে যেন ছারখার করে দিবে। গভীর ওই দুচোখে আভা তার সর্বনাশ দেখতে পাচ্ছে। আভা নিজেকে সামলালো, বলল, হাত ছাড়ুন, দেরি হচ্ছে আমার। আহনাপ ছাড়ল না, বরং বলিষ্ঠ পেশিবহুল হাত ছুঁয়ে রাখলো আভার হাতের কবজিতে, যেন আভার হাত আজ মুচড়ে ভেঙে ফেলবে। আভা ব্যথায় কুঁকড়ে উঠল। আহনাপ হির হির কণ্ঠে বলল, কি হয়েছে? এমন অদ্ভুত বিহেভ কেন করছো? হোয়াটস রং? আভা অবাক হওয়ার ভান ধরল। মুখের আকৃতি সামান্য হাঁ করে বলল। আহনাপের ডাক যেন আকাশ ছুল। মস্তিষ্কের ভেতর ভোঁতা এক যন্ত্রণা ভেতরকার সব কিছু কেমন যেন তছনছ করে দিতে লাগলো। আহনাপ আভার হাত নিজের আঙ্গুলের ভাঁজে চেপে ধরল। আহনাপের শক্ত হাতের স্পর্শে নরম দেহি আভার হাতের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম। দাগ পড়ে গেছে হাতের কবজিতে। আভা চোখ খিচে নিল। আহনাপ গভীর তথা রাগান্বিত কণ্ঠে বলল, আমাকে আর ভালো লাগছে না। আভা চমকে উঠল। কিভাবে বলবে সে? মা বাবার পরে আহনাপ আভার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালো লাগা। আভা দুনিয়া ভুলে যাবে, তবুও এই মানুষটাকে কখনো ভুলে যেতে পারবে না। মৃত্যু আপন করবে, অথচ অপর পাশের মানুষকে ভালো না বেসে থাকতে পারবে না। আভা স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। মৃদু স্বরে বলল, বোধহয় না। আহনাপের অবিশ্বাস্য দৃষ্টি। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে আহনাপ ঠিক চিনে উঠতে পারছে না। এ তো আভা নয়, কোনো অন্য বটে। আহনাপ হাতের বাঁধন হালকা করল। আভা হাত বটে নিল। লাল হয়ে আসা কবজির ঘষে কাতর চোখে আহনাপের দিকে চাইল। আহনাপ শান্ত কণ্ঠে শুধালো, তাহলে এতদিন এসব কি ছিল? মোহ? আভা চুপ থাকলো, উত্তর দিল না, বরং এড়িয়ে গেল। বলল, যেতে হবে, আমার বাবা অপেক্ষা করছেন। করুক, যার যা ইচ্ছে করুক। আগে আমার প্রশ্নের উত্তর দাও, কি চলছে এসব? আভা এবার আহনাপের দিকে চাইল। আহনাপের ওই দুচোখে আভার চেয়ে থাকা সম্ভব হচ্ছে না। আহনাপের দুচোখ তো চোখ নয়, আস্ত এক সাগর। আভা সেই সাগরের নীল জলে অতলে ডুবে যাচ্ছে। আভা চোখ নামালো, হার মানল, মৃদুস্বরে বলল, নিজের মনে প্রশ্ন করুন, আমি আপনার কাছে কি ছিলাম? যেদিন এই প্রশ্নের উত্তর পাবেন আমার কাছে আসবেন।
আবার উত্তর জানিয়ে দিব। শুভ বিদায়। আভা লাগেজে হাত নিয়ে চলে যাচ্ছে। আহনাব পেছনে স্থির পায়ে দাঁড়িয়ে রইল। আভার এই নতুন পরিবর্তন বড্ড ভাবাচ্ছে তাকে। কি বলে গেল আভা? প্রশ্ন এবং উত্তর। আহনাবের ধ্যান ভাঙল। ফোনের কর্কশ শব্দে মেজাজ তিরিং করে তুঙ্গে লাফালো। আহনাব ফোন তুলল। দিহানের কল। আসছি। আহনাব ফোন কেটে পা চালালো পেছনে। মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হাজার প্রশ্ন। অনুভূতিরা উকিঝুঁকি দিচ্ছে মনের কোণে। আভা আহনাবের কাছে কি? আহনাব জানে না। কেমন যেন চেনা অজানা প্রশ্নের কাছে হার মানছে সে। আভার বাবা জুনায়েদ অপেক্ষা করছেন। আভা বাবার দিকে এগিয়ে আসে। আভা বাবাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলে, কেমন আছো বাবা? মিস করেছি খুব। আমিও করেছি। কেমন কাটলো সাজেক ট্রিপ? আভার ভাবনারা হামলে পড়ল মস্তিষ্কের আনাচে কানাচে। মনে পড়তে লাগলো সাজেকে আহনাবের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। আভা মৃদু স্বরে বলল, অনেক ভালো কেটেছে। নতুন কিছুর সাথে পরিচিত হয়েছি। এমন নতুন অনুভূতি যা আগে কখনো অনুভব করিনি। ভালো করেছো। সর্বদা নতুন কিছু জানতে হবে। নতুন বিষয় আমাদের সবসময় আনন্দ দেয়। আভা বাবার দিকে চেয়ে আসে। জুনায়েদ মেয়ের লাগেজ নিজের হাতে নিয়ে বলল, এবার যাওয়া যাক। আভার মনে পড়ে একটা বিষয়। আভা তারা দেখায়। বাবার থেকে চেয়ে ইশারা করে বলে, বাবা আর 5 মিনিট, একটা ফোন কল আসছে। যাও, দ্রুত আসবে। তোমার মা খাবার নিয়ে অপেক্ষা করছে। আসছি, জাস্ট 5 মিনিটস। আভা বাবার থেকে একটু দূরে এসে দাঁড়ায়। কল দেয় কামরুলকে। দুবার রিং বাজতেই কামরুল কল রিসিভ করে। আভা বলে, কামরুল ভাই, কোথায় তোমরা? বাইকে আমি বাসা যাচ্ছি। আর সে? কে সে? কামরুল টিপ্পুনি কেটে ওঠে। আভা লজ্জা পায়, তবু নিজেকে স্বাভাবিক করে বলে, তোমাদের অ্যাটিটিউড কিং, গুমরামুখ। আহনাফ? হ্যাঁ, কই সে? ও গাড়িতে বাঁধনদের সাথে আসছে। আমি বাইকে একা। আচ্ছা, আমার কিছু কথা বলার ছিল, মন দিয়ে শুনবে। মন দিয়ে শুনছি, বলো। তোমার কাছে আমার ফোন নাম্বার আছে। এই নাম্বার তাকে দিবে না। সে অনুরোধ করলেও না। এটা আমার অনুরোধ। কিন্তু কেন? তোমাদের ঝগড়া হয়েছে? আমাদের বলতে এখনো কিছু হয়নি কামরুল ভাই। শুধু আমি আর সে হবে, আর না। আমাদের ঝগড়া হয়নি, এমনি বললাম। সে চাইতে পারে আমার নাম্বার, তার কাছে নাম্বার নেই। যদি চাই দেবে না। আচ্ছা, দিলাম না, কিন্তু কেন দিব না সেটা তো বলো। তার দরকার পড়লে সে কষ্ট করে খুঁজে নেবে। কিছু পেতে হলে কষ্ট করতে হয়। পরিশ্রম ছাড়া কিছু পেয়ে গেলে তার মূল্য ফিকে হয়ে যায়। কষ্ট করে যা পাওয়া হয় তা অমূল্য হয়ে থাকে। বাহ, অনেক জ্ঞান দিচ্ছ তো। তা নাম্বার না দিলে আমি কি পাবো? দেখা হলে নিজের হাতে চা খাওয়াবো। চলবে? চলবে চলবে। আচ্ছা, রাখছি, এখন বাইকে আছি। আচ্ছা, বাই। আভা ফোন ব্যাগে রেখে বাবার দিকে এগিয়ে আসে। কথা বলা শেষ? হ্যাঁ, চলো। আভারা বাসায় পৌঁছে আভার মা 3 দিন পর মেয়েকে দেখে আহ্লাদে আটখানা। শেষ বয়সে হাজার দোয়ার পর পেয়েছেন এই মেয়ে। মিনহাজ হওয়ার পর তারা ছেলে মেয়ের মুখ দেখেনি প্রায় 10 বছর। এই 10 বছরে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিছুতেই কাজ হয়নি। বরাবরই মেয়ের শখ ছিল আভার মায়ের। মেয়ে হয়নি দেখে ভেঙে পড়েছিলেন একদম। কত ইচ্ছে ছিল নিজের হাতে মেয়েকে পুতুল সাজাবেন, অথচ এত বছরেও আল্লাহ তোয়ালা তাদের ঘরে জান্নাত দেননি। 10 বছর পর যখন আভার মুখ দেখেন, তাদের সকল কষ্ট ছুটে পালায়। আভার বাচ্চা মুখ দেখে এতদিনের অপেক্ষার কষ্ট সব ভুলে চেয়েছিলেন হাতে থাকা বাচ্চা পুতুলের দিকে। ভেবেছিলেন আল্লাহ এতদিন তাদের অপেক্ষা করিয়ে ভুল করেননি। অপেক্ষার ফলস্বরূপ এই ফুটফুটে মেয়ে পেয়েছেন। এই বা কম কিসের? আল্লাহ তাদের কোল ভরিয়ে দিয়েছেন, শুক্রিয়া তাকে। বাবা মায়ের আহ্লাদে আভা হয়েছে ননির পুতুল। এটুকু কষ্ট সহ্য করতে পারে না, কেঁদে কেটে অস্থির হয়ে যায়। যখন যা চেয়েছি তাই পেয়েছি। আভার বাবা মা মেয়েকে সত্যিকারের পুতুলের ন্যায় বড় করেছেন। খাবার দাবারের পর্ব শেষ করে আভা গোসলে যায়। লম্বা এক গোসল সেরে মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। আভার মা চা দিয়ে গেছেন। আভা চায়ের কাপ হাতে নিয়ে জানালার কাছে আসে। জানালার গ্রিলে মাথা ঠেকায়। আহনাবকে এতগুলো কথা শোনানোর পর মনটা ভালো নেই তার। কেমন যেন করছে ভেতরে, অসহ্য লাগছে সব।
আহনাপের অস্থিরতা দেখে নিজেকে সে সময় ঠিক রাখতে পারেনি। ইচ্ছে করছিল ছুটে তার বুকে চাপটে পড়তে, অথচ পারেনি আভা। পরিকল্পনা মোতাবেক আগাতে হবে। আহনাপের মুখে ভালোবাসা স্বীকার করাতে চাইলে এটুকু ধৈর্য ধরতে হবে, শক্ত মনের অধিকারী হতে হবে। না হলে আহনাপ যা মানুষ, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। এত সহজে প্রেম স্বীকার করবে না এই ছেলে। কসরত করতে হবে। আভার অপেক্ষার প্রহর শুরু হলো। আজ থেকে আভা প্রতিটা ক্ষণ অপেক্ষা করবে। জানালার কাছে মাথা ঠেকিয়ে চেয়ে থাকবে অদূরের পিচড়ারা সড়কের পানে। আহনাপ কবে আসবে? আর 3 মাস পর আভার ভর্তি পরীক্ষা। HSSC-তে পরীক্ষা শেষ করে মস্তিষ্ক ঝরঝরে করতে দুদিনের ট্রিপে সাজে গিয়েছিল। মস্তিষ্ক ঝরঝরে হয়েছে বটে, তবে মস্তিষ্কের ভেতর লবণাক্ত সমুদ্রের ন্যায় প্রবাহিত হচ্ছে প্রেমের ঢেউ। বয়স 18 পেরিয়ে গেলেও মেধা মনন এখনো চঞ্চল কিশোরীর ন্যায়। উড়ে বেড়াতে চাই, হাত বাড়িয়ে মেঘ ছুঁতে চাই, ঝরে পড়া বৃষ্টির ফোঁটা মাথায় নিয়ে রাস্তা পেরুতে চাই। এমন হাজারো কৈশোরী ইচ্ছে ডানা ঝাপটাই আভার ছোট্ট হৃদয়ে। সেই ফলস্বরূপ HSSC পরীক্ষা শেষ করে বাবার কাছে বায়না ধরেছে সাজেক যাবে। ছোট্ট মেয়ে, জোনায়েদ একা দিতে চাননি। এর আগে বহু জায়গায় ঘুরতে গেছে একা একা, কখনো স্কুল কিংবা কলেজের পিকনিকে কিংবা একা ট্যুর টিমের সাথে। আভা বরাবরই একা ট্রাভেল করতে ভালোবাসে, কিন্তু আদরের মেয়ে তো, ভয় হয় আভার বাবার। তাই মেয়েকে বড্ড জোর করে ক্যারাটে শিখিয়েছেন, ভবিষ্যতে যেন নিজের রক্ষা নিজে করতে পারে। আজকাল যে যুগ এসেছে, কখন কি ক্ষতি করে বসে ইয়াত্তা নেই। আভা পড়তে বসেছে। পড়তে ভালো লাগছে না, ক্যালকুলেটর নিয়ে অযথায় খুঁচিয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল আভার। আহনাপের বয়স কত? আভার সাথে তার বয়সের পার্থক্য কত? আভা অনুমানের ভিত্তিতে কিছুক্ষণের ক্যালকুলেটর চাপল। না, অনুমানের ভিত্তিতে বয়স দেখা ঠিক হচ্ছে না। আভা ঠোঁট কামড়ে কয়েক পলক বসে রইল। হঠাৎ মনে পড়ল সেদিন কামরুল বলছিল আহনাপটা আর 1 বছর পড়লেই মেডিকেল পাশ করবে। তবে আভার বয়স এখন 18, মেডিকেল পাশ করতে লাগবে 5 বছর। আহনাপটা 4র্থ বছরে পড়ছে, তাহলে আহনাপের বয়স 22 কিংবা 23 বছরের কাছাকাছি। আভার সাথে তার বয়সের পার্থক্য 4 থেকে 5 বছরের। আভার মুখে অন্ধকার নেমে এলো। 4 কিংবা 5 বছরের পার্থক্য কি খুব বেশি? আহনাপের পাশে আভাকে কি খুব বাচ্চা দেখাবে? আহনাপের সাথে আভাকে মানাবে না? আভা ছোট বলে কি আহনাপ তাকে ছেড়ে দিবে? বলবে, চাও তো মেয়ে, তোমার সাথে আমার যাচ্ছে না। আভার মনে ঝড় বয়ে গেল, ছোট্ট মন ভেঙে গড়িয়ে যেতে লাগলো। আভা টেবিলে ঢলে পড়ে বসে রইল। অযথায় খাতায় আঁকি বুকি করলো কিছুক্ষণ। লিখলো এটা সেটা, গান লিখলো, ছন্দ লিখলো, আহনাপের নাম লিখে আস্ত 2 পেজ ভরিয়ে ফেললো। অথচ মনের জ্বালা মিটল না। এই আহনাপটা বড্ড খারাপ। এই যে আভা রাতের ঘুম কেড়ে নিল, মনের শান্তি শুষে নিল। আভা খেতে পারে না, ঘুমাতে পারে না, বারবার তার কথা মনে পড়ে কষ্ট পায়। অথচ তাকে দেখো, এখনো অবধি একটা কল করেনি। তার কি আভার কথা মনে পড়ছে না? খারাপ লোক। চাঁদের রাত, টেবিলে ঘুমাচ্ছিস কেন? মিনহাজের ভরাট কণ্ঠ শুনে আভা ধরপড়িয়ে বসে পড়ল। আহনাপের নাম লেখা খাতা চট করে বন্ধ করে ফেলল। মাথায় ওড়না পেঁচিয়ে পড়ল। ভাই ভেতরে আসো। মিনহাজ শার্টের টাই ঢিলে করতে করতে আভার পাশের চেয়ারে এসে বসল। সারা বেলা কাজ করে ক্লান্তিতে চোখ বুজে আসছে মিনহাজের। তবুও বোনের পাশে বসে কিছুক্ষণ এটা সেটা নেড়ে পড়ল। ঘুমাচ্ছিস কেন? 2 দিন পর পরীক্ষা, ভুলে গেছিস? না ভুলিনি, মনে আছে। তাহলে পড়ছিস না কেন? পড়ছি তো, এই দেখো ফিজিক্সের অঙ্ক করছিলাম, অথচ একটা অঙ্ক কিছুতেই মেলাতে পারছি না, তাই টেবিলে শুয়ে শুয়ে ভাবছিলাম। কোন অঙ্ক দেখা? আভা চিন্তায় পড়ে গেল। এখন কোন অঙ্ক দেখাবে সে? আভা তো মাত্রই পড়তে বসলো, একটা পড়া পড়েনি। মিনহাজ ভাইকে কি দেখাবে? আভা ঠোঁট ভেঙে হেসে বলল, তোমার কষ্ট করে দেখান লাগবে না ভাই, গাইড আছে 7, আমি দেখে নিব, সমস্যা হবে না। মিনহাজ অবশ্য শুনল না, বরং ধমক দিয়ে বলল, দেখা বলছি, আমি করে দিব। তুই করতে পারলে এতক্ষণে করে নিতি, পারিসনি, সারা রাতেও পারবি না। দেখা এখন।
আভা বই খুলল। অনেক খুঁজে খুঁজে একটা কঠিন অঙ্ক বের করে মিনহাজকে দেখালো। মিনহাজ অঙ্ক দেখে কিছুক্ষণ ভাবলো, তারপর চট করে আভাকে অঙ্ক করে সুন্দর করে বুঝিয়ে দিল। আভা অবাক। মিনহাজ বরাবরই মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে এখন ভালো চাকরি করছে। তার পক্ষে ফিজিক্সের অঙ্ক করা হাতের চুটকির সমান। মিনহাজ প্রশ্ন করল, আর কোনো সমস্যা আছে? না, নেই। সমস্যা হলে বলবি, আমি সলভ করে দিব। মিনহাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আভার মাথায় থাপ্পড় দিয়ে আভার কক্ষ থেকে বেরিয়ে যায়। আভা মাথা ঘষে ভাইকে গালি দেয়। এতক্ষণ কত সুন্দর ব্যবহার করছিল, অথচ যাওয়ার আগে ভালো ব্যবহারের উপর গোমূত্র ছেড়ে গেল। সব জলে গেল। খারাপ ভাই। মিনহাজ নিজের কক্ষে প্রবেশ করার আগে মাকে চিৎকার করে চায়ের কথা জানালো। নিজের কক্ষে প্রবেশ করে প্রথমেই জামা কাপড় নিয়ে গোসলে ঢুকলো মিনহাজ। সারা গা ঘেমে বিচ্ছিরি অনুভব হচ্ছে। ঠান্ডা জলের নিচে না দাঁড়ালে গরমে এই মুহূর্তে যেন লুটিয়ে পড়বে মিনহাজ। বিছানায় বসে চা খাচ্ছে মিনহাজ। ফোন হাতে নিয়ে কাউকে কল করার চেষ্টা করছে। কিছুক্ষণ রিং বাজলো, অতপর অপর পাশের মানুষ কল ধরল। হ্যালো। এতক্ষণ লাগে কল রিসিভ করতে? বাসায় মানুষ ছিল। ও, কি করছিলে? জিজ্ঞেস করবে না কে এসেছে? আরোহীর প্রশ্নে ভ্রু কুঁচকে গেল মিনহাজের। সে কণ্ঠে খাদে নামিয়ে থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কে? পাত্রপক্ষ। তোমার বোনকে দেখতে? না, আমাকে। হোয়াট? মিনহাজ কিছুটা বিস্মিত হয়ে পড়ল। আরোহীর ভেজা কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না মিনহাজের কিছু। মিনহাজ শুধু এটুকু জিজ্ঞেস করল,